আজকে আমরা আলোচনা করব, দেখো, পর্ষদ টেস্ট পেপারের সেট 7 যেটা আমাদের দেওয়া আছে পাতা নম্বর 396 পাতা আর 97 পাতা, সোনারপুর বিদ্যাপীঠ এইচএস। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সেট নম্বর 7 নম্বর স্কুলে এটা চলছে। তো চলো অঙ্কগুলো আমরা শুরু করি। ঠিক আছে, তাহলে প্রথম এক দাগের একের অঙ্কগুলো বলেছে a-2 × x² + 2x + 3 = 0 সমীকরণে যে মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না সেটা হলো। আচ্ছা, এটা অঙ্ক হচ্ছে হুবহু বইয়ের অঙ্ক, আমাদের অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের প্রথম অঙ্কটা এটা দেওয়া আছে। তাহলে কি দেওয়া আছে দেখো, একের এক দাগেরটা এখানে একটা a-2 দেওয়া আছে x² + 2x + 3 = 0 বলছে। এখানে কার মান, এর মানটা কত হলে এটা একটা দ্বিঘাত সমীকরণ থাকবে না? তাহলে দ্বিঘাত সমীকরণের শর্ত কি, এখানে এর স্কোয়ার 2 আছে তার জন্য। তাহলে আমি এর মান যদি 0 হয়ে যায় তাহলে 0 সঙ্গে x² কে গুণ করলে 0 হয়ে যাবে, তখন আর এটা দ্বিঘাত সমীকরণ থাকবে না। এটার মানে কি a-2 = 0 আমি বার করি, তাহলে এর মান যদি +2 হয়ে যায়, এখানে দেখো আমি যদি 2 বসিয়ে দিই তাহলে +2 আর -2 কেটে 0 হয়ে যাবে, তাহলে 0 সঙ্গে x² গুণ করলে এটা একটা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ থাকবে না। তাহলে এর মান কত হলে 2 হলে, তাহলে অপশন নাম্বার হবে ডি নম্বর অপশনটা ঠিক। ঠিক আছে, এর মান +2 হয়ে গেলে এটা আর অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ থাকবে না। তারপর দুই দাগেরটা কি বলেছে, দুই দাগেরটা বলেছে চক্রবৃদ্ধি সুদের পর্ব 6 মাস হলে 2500 টাকার বার্ষিক 12% হার চক্রবৃদ্ধি সুদে 1 বছরের সুদ কত হবে? বুঝে নাও, বলছে চক্রবৃদ্ধি সুদের পর্ব 6 মাস হলে 2500 টাকার বার্ষিক 12% হার চক্রবৃদ্ধি সুদে 1 বছরের সুদ হবে কত টাকা, সেটা আমাদের বার করতে হবে। আচ্ছা, বার করে নি তাহলে বুঝতে পারবে। তাহলে এখানে দুই দাগেরটা আমরা করে নিচ্ছি। হ্যাঁ, তাহলে এ ইকুয়াল টু কি আসবে, তাহলে p × 1 + r, যেহেতু 6 মাস অন্তর বলেছে তাহলে সুদের পর্ব কত 2 হবে, তার জন্য এটা কি হয়ে যাবে 200। যদি 3 বার হতো সুদের পর্ব 300, যদি 4 বার হতো 400 হবে, এখানে মনে রাখবে। আর এখানে কি হয়ে যাবে 2n, যদি এখানে 2 200 থাকে তাহলে 2n, 400 থাকলে 4n, তাহলে 2n। তাহলে n এর মান কত দেওয়া আছে, 2n লিখে দিচ্ছে। p এর মান বলে দিয়েছে কত, 2500 বলে দিয়েছে। তাহলে 1 + r এর মান কত বলেছে 12, r এর মান 12% বলে দিয়েছে, তাই না? 12% বাই কত হয়ে যাবে 200 হয়ে যাবে, আর 2 × 1 বছর বসে 1। তাহলে এখানে 2500 বসে গেল, 2500 1 + এখানে যদি কাটাকাটি করতে যাও তাহলে কত হয়ে যাবে দেখো, কাটাকাটি করলে 4 দিয়ে দেখো, 4 দিয়ে কাটলে 4 × 5 = 20, 0 আর 4 দিয়ে 3 × 4 = 12, তাহলে 50 থেকে 50 আর 3 কত হয়ে যাবে? আচ্ছা, এখানে একটা লাইন লিখে দিই, 3/50, এখানে 2, তাহলে 2500 গুণিত 50 আর 3 কত হয়ে যাবে 53/50 গুণিত, যেহেতু দুবার আসে 53/50, তাহলে 2টা 0 2টা 0 কেটে গেল। তাহলে 5 5 × 5 = 25, আবার 5 5 × 5 = 25, তাহলে 53 কে 53 দিয়ে গুণ করলে কত হয়ে যাচ্ছে, অ্যান্সার হবে 2809 টাকা। এটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি সুদ। তাহলে এখান থেকে আমরা কি করব, আসলটা বাদ দিলে আমরা সুদ পেয়ে যাব। অতএব সুদ সমান কত হয়ে যাবে, 2809 - 2500, তাহলে কত হয়ে যাবে 309 টাকা। এটা অপশন নম্বর কত আছে, অপশন নম্বর আছে 309 টাকা, অপশন নম্বর ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, এটা হচ্ছে একের দুই দাগের অঙ্ক। তারপর চলো 3 দাগেরটা কি বলেছে, 3 দাগেরটা বলে দিয়েছে মানের ঊর্ধ্বক্রমে সাজানো 11 12 14 18 এটি 30 32 35 41, এই তথ্যের মধ্যমা দেওয়া আছে 24 হলে x এর মান কত। এটা অঙ্কটা বারবার আসছে, এটা অনেক সহজ অঙ্ক। তাহলে করে নিই আমরা, 11 12 14 18 আর x + 4, আর একটা কি আছে x + 4 আর 30 32 35 আর 41। তাহলে আমরা মধ্যমা বার করার নিয়ম কি, এটা শর্টকাট 1 মার্কের জন্য, তাই ঠিক আছে, এটা
এটা এটা এটা লাস্টে কত থাকছে x+4, এটা হচ্ছে মধ্যমা। আর এটা সমান আমাদের কত দেওয়া আছে, 24 দেওয়া আছে আমাদের বই। তাহলে এখান থেকে x এর মানটা আমরা খুব সহজে বার করতে পারবো, 24 - 4 ইকুয়াল কত হবে, 20। তাহলে x এর মান কত হয়ে যাচ্ছে, 20 হয়ে যাচ্ছে। অপশন নম্বর কত, ডি নম্বর অপশনটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। তাহলে 3 দাগের অ্যান্সারটা হয়ে গেল। 4 দাগের কি বলেছে দেখো, 4 দাগের অঙ্কটা পড়ি একবার, তাহলে বুঝতে পারবে। 4 দাগের অঙ্কটা বলে দিয়েছে, ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য 5 সেমি, ও বিন্দু থেকে 13 সেমি দূরে একটি বিন্দু পি হতে বৃত্তটির উপর স্পর্শক আঁকা হলে তার দৈর্ঘ্য কত হবে। আচ্ছা, চিত্রটা আঁকি তাহলে বুঝতে পারবে। এরকম একটা বৃত্ত আছে, এটা হচ্ছে কেন্দ্র। তাহলে এখান থেকে এটা একটা যাচ্ছে, আর এখান থেকে একটা স্পর্শক যাচ্ছে, এখানে ছেদ করছে। তাহলে এখান থেকে এটা যখন আসছে, এটা একটা লম্ব হয়ে যাচ্ছে, তাহলে এটার মান একটা 90 ডিগ্রি আসছে। তাহলে এখানে 13 হচ্ছে 0 এ, আর এটা পি বিন্দুতে, এটা 90, এটা 5 সেমি বলে দিয়েছে। তাহলে এটা কি হয়ে যাচ্ছে, এপি সমান আমাদের কি আসবে, এটা অতিভুজ হচ্ছে, কিন্তু এটা অতিভুজ দেওয়া আছে 13, এটা লম্ব, এটা ভূমিটা আমাকে বার করতে হবে এপি এর মান। তাহলে এপি সমান, এটা যদি 90 ডিগ্রি হয়, এটা একটা সমকোণ ত্রিভুজ, কারণ একটা স্পর্শক সরলরেখার উপর এটা লম্ব হচ্ছে, তাহলে এটা 90 ডিগ্রি হবে। তাহলে 90 ডিগ্রি যদি কোণ হয়, তাহলে এটা একটা সমকোণ ত্রিভুজ। তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে কি হবে, অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এটা লম্ব আর ভূমি পেয়ে গেছি, তাহলে এটা অতিভুজ আছে। তাহলে এখান থেকে এপি এর মান যদি আমি স্কোয়ার দিয়ে বার করি, তাহলে এরপরে কি আসবে, ওপি স্কোয়ার মাইনাস কি আসবে, ও এ এর স্কোয়ার। তাহলে শুধু এপি সমান কি আসবে, √ওভার ওপি এর মান কত পেয়েছি, 13 এর স্কোয়ার মাইনাস এও এর মান 5 এর স্কোয়ার। তাহলে কি আসবে, 13 179, আর এখান থেকে 25, তাহলে 144, তাহলে 12 অ্যান্সার আসছে। এপি এর অ্যান্সার কত আসছে, 12। এটা হচ্ছে অ্যান্সার আমাদের, ঠিক আছে। স্পর্শকের ওটা অ্যান্সারটা কত হচ্ছে, 12। কত নম্বর অপশন আছে, সি দাগের অপশনটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো 5 দাগেরটা কি বলেছে। 5 দাগেরটা কি বলেছে, চলো 5 দাগেরটা বলেছে, আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলক থেকে সর্ববৃহৎ যে নিরেট শঙ্কু কেটে নেওয়া যাবে তার আয়তন কত হবে। আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলক থেকে সর্ববৃহৎ যে নিরেট শঙ্কু কেটে নেওয়া যাবে তার আয়তন কত হবে। তাহলে তার আয়তন যদি কেমন হবে, দেখো আগে চিত্রটা অঙ্কন করেছি, তারপর বুঝতে পারবে। এরকম একটা অর্ধবৃত্তাকার গোলক আছে, ঠিক আছে। এখানে যদি এরকম শঙ্কু তৈরি হয়, তাহলে এটা একটা শঙ্কু, তাহলে এই যে এটা একটি কেন্দ্রবিন্দু যদি হয়, তাহলে শঙ্কুটার উচ্চতা কি হবে, এই যে অর্ধগোলকের ব্যাসার্ধ সমান হবে। তাহলে এইচ সমান কি আমাদের হবে, আর হবে, এটুকু মনে রাখবে, ঠিক আছে। এই শঙ্কুটার উচ্চতাটা কি হবে, অর্ধগোলকের ব্যাসার্ধ সমান হবে। তাহলে শঙ্কুর আয়তনের ফর্মুলা কি, শঙ্কুর আয়তনের ফর্মুলা হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে 1/3 বসে গেল, পাই বসে গেল, আর স্কোয়ার, তাহলে আর স্কোয়ার এইচ এর জায়গাতে কি হবে, আর হবে, কারণ আমরা জানি উচ্চতাটা অর্ধগোলকের ব্যাসার্ধ সমান। তাহলে এখানে আর লিখে দিচ্ছি, তাহলে 1/3 পাই আর কি হয়ে যাবে, কিউব হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। কত নম্বর অ্যান্সার না সেটা, 1/3 পাই আর কিউব ঘন, বি নম্বর অপশনটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। তাহলে 5 দাগেরটারও হয়ে গেল। 6 দাগেরটা কি বলছে দেখো, 6 দাগেরটা কি বলেছে, 6 দাগেরটা বলেছে cos থিটা কোসেক থিটা ইকুয়াল টু এক্স এবং কট থিটা ইকুয়াল টু ওয়াই হলে নিচের কোনটি সম্পর্ক সঠিক। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে একটা মান বার করি, তাহলে বুঝতে পারবে কি এখানে কোসেক থিটা ইকুয়াল টু এক্স আর একটা দেওয়া আছে কট থিটা ইকুয়াল টু ওয়াই দেওয়া আছে। তাহলে আমি যদি উভয় পক্ষে স্কোয়ার করে দিই, তাহলে কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল টু এক্স এর স্কোয়ার, আর এখানে কট স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়াই এর স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটা আর এটার একটা সম্পর্ক আছে, আমরা জানি কি জানি আমরা, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা, এটা মান কিন্তু আমরা 1 জানি। তাহলে কোসেক থিটার জায়গাতে আমরা কি এক্স স্কোয়ার লিখতে পারবো মাইনাস কোটাকের জায়গাতে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1।
তাহলে কোসেক এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের মান, তাহলে এটা কত নম্বর অপশনটা হচ্ছে? অপশন নম্বর হচ্ছে আমাদের ডি দাগের অপশনটা আমাদের রাইট অ্যান্সার হচ্ছে। ঠিক আছে, তাহলে এক দাগের গুলো আমাদের কমপ্লিট হয়ে গেল। চলো দুই দাগের গুলো কি বলেছে? দুইয়ের একে কি বলেছে? চলো, বলছে যে ব্যক্তি টাকা ধার দেন তাকে কি বলে? উত্তমর্ণ বলে। ধরো ব্যাংক থেকে কোনো ব্যক্তি নিচ্ছে, তাহলে ব্যাংককে বলবো আমরা উত্তমর্ণ, আর যে ব্যক্তি নিচ্ছে তাকে বলবো অধমর্ণ। মনে রাখবে, যে দেবে তাকে বলা হয় উত্তমর্ণ, যে নেবে তাকে বলা হয় অধমর্ণ। তাহলে এখানে কি হবে? উত্তমর্ণ। এক নম্বরটা কি হবে? উত্তমর্ণ। এটা হচ্ছে উত্তমর্ণ। দুই দাগেরটা কি বলেছে? দুই দাগেরটা বলছে ত্রিভুজ এবিসি তে বি কোণ সমকোণ হলে বিসি স্কোয়ার ইকুয়াল টু কত হবে? এটা একটা সহজ, তাই না? তাহলে এরকম ধরে নিচ্ছি এটা একটা ত্রিভুজ দেওয়া আছে, এখানে বলে দিয়েছে বি কোণটা সমকোণ, তাহলে এটা 90 ডিগ্রি এ বি আর সি। তাহলে এখানে কি বলেছে? এখানে বলেছে কি বি কোণটা সমকোণ, তাহলে বিসি স্কোয়ার সমান বিসি স্কোয়ার। এটা যদি অতিভুজ হয় তাহলে এ সি স্কোয়ার ইকুয়াল টু কি? এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তাহলে শুধু যদি বিসি যদি চাই তাহলে কি আসছে? এ সি স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার আসছে। তাহলে আমাদের কি মাঝখানে শুধু এ সি স্কোয়ারটা বসালে হয়ে গেল। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, শূন্যস্থানে এ সি স্কোয়ার বসালে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। তারপর তিন দাগেরটা কি বলেছে? বলেছে 11/7। আচ্ছা, তিন দাগেরটা বলেছে 11/7 রেডিয়ান ইকুয়াল টু কত ডিগ্রি? এটা রেডিয়ান আছে, রেডিয়ানকে ডিগ্রিতে পরিণত করতে বলেছে। আচ্ছা, কিভাবে করব দেখো, আমরা জানি কি পাই রেডিয়ান সমান কত? 180 ডিগ্রি, আমরা জানি এটা। আর 1 রেডিয়ান সমান কত হবে? 180/পাই হয়ে যাবে, তাই তো? এটাই তো জানি। তাহলে আমরা যদি এখান থেকে 11/7 বলেছে, এটা রেডিয়ান সমান কত আসবে? তাহলে এটা রেডিয়ান যদি আমরা বার করি তাহলে 180/পাই হচ্ছে, 180/পাই ইন্টু কত হয়ে যাবে? 11/7। এটা অ্যান্সার আসছে আমাদের। তো 180 গুণিত এটাকে আমি ভাগ আকারে দিলে 22/7, তাহলে 7 কি হয়ে যাবে? 22 হয়ে যাবে, গুণিত 11 কি হয়ে যাবে? 7। তাহলে 7 7 11 2, এর যে কাটাকাটি করি কত আসবে? 90। তাহলে অ্যান্সার কত আসছে? 90 ডিগ্রি আসছে। 11/7 এর মান কত আসছে? 90 ডিগ্রি। এটা হচ্ছে তিন দাগের অ্যান্সার আমাদের। ভালো করে বুঝে নাও, পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি, 1 রেডিয়ান সমান 180/পাই। তাহলে 11/7 রেডিয়ান সমান কত হচ্ছে? 180/পাই ইন্টু এটা এবারে গুণ হয়ে গেল। তাহলে 180 লিখে দিলাম, পায়ের মান 22/7, এটা ভাগাকার আছে, গুণ করলে 7/22 হয়ে গেল ইন্টু 11/7, কাটাকাটি করে কত পাচ্ছে? 90 ডিগ্রি পাচ্ছে। এটা হচ্ছে তিন দাগের অ্যান্সার। তারপর চার দাগে কি বলেছে? চার দাগেরটা বলেছে একটি ঘনকের তল সংখ্যার শীর্ষবিন্দু সংখ্যা এবং ধার সংখ্যার লসাগু কত? তাহলে কি কি আছে সংখ্যা? একটি ঘনকের তল সংখ্যা কত? 6। একটি ঘনকের তল সংখ্যা 6, শীর্ষবিন্দু কত? 8, আর ধার সংখ্যা কত? ধার 12। তাদের যদি লসাগু যদি করতে বলে তাহলে 2 দিয়ে চলে যাবে 3 4, আর এখানে 6, আবার 2 দিয়ে যাবে 3 2 আর 3, আবার 3 দিয়ে যাবে 3 1 2 আর 1, তাহলে কত হচ্ছে? 2 গুণিত 3 গুণিত 2, তাহলে 2 গুণিত 4, 3 4 12, 12 দুনা 24, তাহলে কত হচ্ছে? লসাগু হচ্ছে 24। এটা হচ্ছে অ্যান্সার আমাদের। ঠিক আছে, তারপরে 5 দাগেরটা কি বলেছে? 5 দাগে হচ্ছে √−7 এর অনুবন্ধীকরণী। অনুবন্ধীকরণী যখনই বলবে মনে রাখবে যেটা রুট দিয়ে সংখ্যাটা থাকবে তার সাইনটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে এখানে প্লাস আছে, কি করে দেবো? মাইনাস করলে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে। তাহলে 5 দাগের অ্যান্সারটা আসবে -√5 - 7। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, 6 দাগেরটা কি বলেছে? এটা এর আগের তো ছিল, যৌগিক গড় মধ্য এবং সংখ্যাগুরু মান হলো ড্যাশ প্রবণতার একক, কেন্দ্রীয় প্রবণতার একক। কি হবে? কেন্দ্রীয় প্রবণতার একক, কেন্দ্রীয় প্রবণতার একক হয়ে গেল। তাহলে 6 দাগেরটি আমাদের কমপ্লিট হয়ে গেল।
তারপর চলো 7 দাগের গুলো কি বলেছে। আচ্ছা 3 দাগের 2 দাগের হয়ে গেল, 3 দাগের গুলো এখানে করে নিই আমরা। তাহলে 3-1 কি বলেছে, 3-1 বলছে চক্রবৃদ্ধি সুদের পর্ব 1 বছর হলে কিছু পরিমাণ টাকার 1 বছরের সরল সুদ এবং 1 বছরের চক্রবৃদ্ধি সুদ সমান হবে। হ্যাঁ, এটা একবারে সত্য কথা। আমরা মনে রাখবো কি, যদি বলে কত বছরের চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদ সমান হবে, মনে রাখবে কোন এক টাকার 1 বছরের সুদ কিন্তু সরল সুদটা আর চক্রবৃদ্ধিটা সেম থাকে, কারণ প্রথম বছরে চক্রবৃদ্ধি সুদের আসল ওটাই থাকে আর সরল সুদেরও থাকে, পরের বছর থেকে চক্রবৃদ্ধি সুদের আসল চেঞ্জ হয়ে যায়, তার জন্য 1 বছরে দুটো সমান থাকে, এটা হবে সত্য হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা 1 দাগেরটা কি হয়ে যাবে, সত্য হয়ে যাবে। আচ্ছা 2 দাগেরটা কি বলেছে, 2 দাগেরটা বলছে 5x স্কোয়ার মাইনাস 12x প্লাস 7 ইকুয়াল টু 0 সমীকরণে বীজদ্বয় অবাস্তব। আচ্ছা অবাস্তব কথার অর্থ কি, আমার মানটা এটা বেরোবে নিরূপকের, সেটা মাইনাস হতে হবে, 0 থেকে ছোট হতে হবে, যদি 0 থেকে ছোট হয় তাহলে অবাস্তব বলতে পারবো। তাহলে আমরা মানটা বার করে দেখি নিরূপকের, যদি 0 থেকে ছোট হয় তাহলে এটা সত্য মানবো। তাহলে কত বলেছে এখানে লিখে নি আগে, 5x স্কোয়ার মাইনাস 12x প্লাস 7 ইকুয়াল টু 0, তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু, এটার মান আমরা বার করে নিচ্ছি নিরূপকের মানটা, তাই তো। তা নিরূপকের মানটা কত হচ্ছে দেখো, বি স্কোয়ার মানে কি -12 হোল স্কোয়ার, আর 4 এর মান হচ্ছে 5 আর সি এর মান হচ্ছে 7, তাহলে 12 মানে কত 144 বিয়োগ এখানে কত 4 5 20, 20 কে আর 7 দ্বিগুণ করলে 140, তাহলে কত আসছে 4 আসছে, এটা পজিটিভ আসছে, তার জন্য কি হবে এখানে হবে বাস্তব হবে আর অসমান হবে, কিন্তু অবাস্তব যেহেতু বলেছে তাহলে এটা কি হবে, মিথ্যা হয়ে যাবে। এখানে যদি মাইনাস থাকতো তাহলে 0 থেকে কম হতো, তখন এটা সত্য হতো। ঠিক আছে, তাহলে এটা 2 দাগেরটা কি হবে, মিথ্যা হয়ে যাবে। তারপর চলো 3 দাগেরটা কি বলেছে, 3 দাগেরটা বলে দিয়েছে দুটি নির্দিষ্ট বিন্দুগামী বৃত্তের সংখ্যা এবং সরলরেখার সংখ্যার অন্তরফল 1 হবে। দুটি নির্দিষ্ট বিন্দুগামী বৃত্তের সংখ্যা, আচ্ছা চিত্রটা আগে আঁকি তাহলে বুঝতে পারবে। এরকম একটা ধরে নাও কি বৃত্ত আছে, তো একটা যদি সরল রেখা তৈরি, তার দুটো বিন্দু হচ্ছে, তাহলে এটাই যে বিন্দুটা হচ্ছে, তাহলে একটা সরল রেখা একটা আর বৃত্ত একটা, তাহলে 1 মাইনাস 1 করলে কি আসছে 0 আসছে, কিন্তু কি বলেছে এখানে অ্যান্সার 1 এসছে, তার জন্য এটা কি হয়ে যাবে, মিথ্যা হয়ে যাবে। ঠিক আছে, এই অঙ্কটার কথা বুঝতে হবে, বলেছে দুটি নির্দিষ্ট বিন্দুগামী বৃত্তের সংখ্যা, দুটো বিন্দু নিলাম, এটা একটা বৃত্ত, এটা বৃত্ত, একটা বৃত্ত থেকে বলছে সরল রেখার সংখ্যার উপর, তাহলে সরল রেখা কত একটাই, তাহলে একটা বৃত্ত থেকে একটা সরল রেখা বিয়োগ করলে কত 0 আসার কথা, কিন্তু কি বলেছে 1 বলেছে, তার জন্য এটা কি হবে, মিথ্যা হয়ে যাবে। আচ্ছা 4 দাগেরটা কি বলেছে, 4 দাগেরটা বলে দিয়েছে tan × 45 ডিগ্রি ইকুয়াল টু 1। এটা কথা মনে রাখবে, tan এর সঙ্গে ইনটু আকারে কিন্তু এটাকে লেখা যাবে না, যেটা আমাদের কোণ থাকবে ইনটু আকারে লেখা যাবে না, তার জন্য এটা কি হয়ে যাবে, মিথ্যা। tan 45 ডাইরেক্ট বলতো ঠিক ছিল, কিন্তু tan × 45 বলা যাবে না, তার জন্য এটা কি হয়ে যাবে, মিথ্যা হয়ে যাবে। 4 দাগেরটা কি হবে, মিথ্যা হয়ে যাবে। ঠিক আছে, 5 দাগেরটা কি বলেছে, 5 দাগেরটা বলছে কোন তথ্যের অনেকগুলি পর্যবেক্ষণের সর্বোচ্চ পরিসংখ্যা সমান হলে ওই তথ্যকে বহু ভূয়িষ্ঠ তথ্য বলে, না এটাও মিথ্যা হবে। কোন তথ্যের অনেকগুলো যদি পর্যবেক্ষণের সর্বোচ্চ পরিসংখ্যা সমান হলে তাকে বহু, এটা মিথ্যা হয়ে যাবে এখানে। ঠিক আছে, এটা হবে মিথ্যা। আচ্ছা 6 দাগেরটা এখানটাই করে নি, 6 দাগেরটা কি বলেছে দেখে নাও। 6 দাগেরটা বলছে ঘনকের ধার এবং তল সংখ্যার সমষ্টি হতে পারে শীর্ষবিন্দু এবং কর্ণের সংখ্যার সমষ্টি বিয়োগ করে বিয়োগফল 6 হবে। আচ্ছা তার আগে কি কি বলেছে আমরা মানটা বার করে নি, ঘনকের ধার ও তলের যোগফল, তাহলে ঘনকের ধার ও তলের যোগফল, ধার কটা 12টা, তল 6টা, তাহলে কটা হচ্ছে 18 হয়ে গেছে, তাই না, 18 হয়ে গেল। আরেকটা কি বলেছে, ঘনকের শীর্ষবিন্দু আর কি ও কর্ণের যোগফল,
কত হবে? ঘনকের শীর্ষবিন্দু 8টা আর কর্ণের যোগফল কত? কর্ণটা কত? 4টা, তাহলে কত হয়ে যাবে? টোটাল 12টা হয়ে যাবে। তাহলে বলছে এটা থেকে এটা যদি বিয়োগ করি তাহলে কত? 6 আসবে। তাহলে দেখে নিই আমরা বিয়োগ করে। তাহলে 18 বিয়োগ 12 সমান কত হবে? 6। তাহলে এটা কি আছে? সত্য হয়ে যাবে। 6 দাগেরটা কি হয়ে যাচ্ছে? সত্য হয়ে যাচ্ছে। তাহলে আমাদের 3 দাগের গুলো কমপ্লিট হয়ে গেল। 1 2 3 4, 3 পর্যন্ত কমপ্লিট হলো। চলো 4 দাগের অঙ্কগুলো আমরা শুরু করি। 4-এর 1 দাগের অঙ্ক কি বলেছে? 4-এর 1 দাগের অঙ্কটা কি বলেছে দেখো। 4-এর 1 দাগের অঙ্ক বলেছে বার্ষিক a/5% সরল সুদের হারে a স্কোয়ার টাকার a/3 বছরের সুদ a³/60 হলে a এর মান কত হবে? তাহলে চলো আমরা ফর্মুলাতে অঙ্কটা বসাই। সরল সুদ যেহেতু দেওয়া আছে i = ptr/100, মানে মানটা বসালে হয়ে যাবে। তাহলে কত কত দেওয়া আছে দেখো। i = prt/100। তাহলে i এর মান দেওয়া আছে a³/60 দেওয়া আছে ইকুয়াল টু p এর মান a² দেওয়া আছে ইনটু r এর মান a/5 দেওয়া আছে আর t এর মান দেওয়া আছে কত? t এর মান দেওয়া আছে কত দেওয়া আছে? সময় দেওয়া আছে এত বছর, a/3 দেওয়া আছে, a/3 ডিভাইডেড কত হয়ে যাবে? 100। আমি যদি কাটাকাটি করি, এখানে অঙ্ক যদি করি তাহলে কত হয়ে যাচ্ছে দেখো। একটা শূন্য কেটে গেল। এখানে 3টা, 2টো আর 1টা, 3টা কেটে গেল। তাহলে আর কি কাটছে? এখানে আর কাটতে গেলে আমাদের দেখো 2 দিয়ে যদি কাটি আমি, এখানে 3 হয়ে যাবে আর এখানে 5 হয়ে যাচ্ছে কিন্তু। হ্যাঁ, তাহলে যদি আমি কোনাকুনি গুণ করি তাহলে কত আসবে? 3 চলে আসবে। আর এখানে কত হয়ে যাচ্ছে? 3 × 5 = 15, 15 আর 5 75 হয়ে যাচ্ছে। বা দিয়ে এর মান কত হবে? 75/3। তাহলে 3 × 2 = 6, 3 × 5 = 15, অ্যান্সার আসছে 25। বা দিয়ে এর মান কত আসবে? 25 আসবে। এটা হচ্ছে অ্যান্সার। কিভাবে কাটলাম একবার দেখে নাও। এখানে 3টা এখানে 2টো, 1টা, 3টা কেটে গেল। এবার এখানে 0 0 কাটলে 3, আমি যদি 2 দিয়ে কাটি 3 আর এখানে 5, তাহলে কোনাকুনি আমি গুণ করে নিচ্ছি। তাহলে এখানে এর সঙ্গে 3, 3 আর এখানে কত? 3 × 5 = 15 আর এখানে 5, 75 হয়ে যাচ্ছে। তাহলে এর মান কি? 3টা এবারে এসে ভাগ হলো, কাটাকাটি 25 হয়ে গেছে। তাহলে 3-এর 1-এর অ্যান্সারটা কত হচ্ছে? 25 হয়ে গেল। ঠিক আছে, তাহলে 2 দাগেরটা এবার কি বলেছে? 3-এর 2 দাগেরটা কি বলেছে দেখো। 3-এর 2 দাগেরটা বলেছে একটি যৌথ ব্যবসায় এ, বি এবং সি এর মূলধনের অনুপাত 4:7:9। বি এর মান বলে দিয়েছে 3500 টাকা লাভ করলে ব্যবসায় মোট লাভ কত হয়েছে। এটা একটা সহজ অঙ্ক। দেখো আমরা ধরে নিচ্ছি, এখানে লিখে নেব আগে এ, বি ও সি এর মূলধনের অনুপাত। সি এর মূলধনের অনুপাত কত হবে? মূলধন অনুপাত 4:7:9, এটা দেওয়া আছে। ঠিক আছে, তার মোট লাভ আমি তো জানি না, তো ধরে নিচ্ছি, ধরি মোট লাভ কত টাকা? x টাকা ধরে নিচ্ছি। তাহলে ওর লাভ কিন্তু দেওয়া আছে। কত লাভ দেওয়া আছে? 3500 টাকা। তাহলে শর্তানুসারে আমরা এরকম লিখতে পারবো, শর্তানুসারে যেহেতু লাভের উপরে লাভ আর ও কত আছে? বি এর বলে দিয়েছে, তাহলে 7 দেওয়া আছে। 7 টোটাল কত হবে? 20 হয়ে যাচ্ছে। তাহলে x × 7/20 ইকুয়াল টু কত আসছে? 3500। লাভ তো এভাবে বার করে, তাহলে মোট লাভ x ইন্টু তার আনুপাতিক ভাগহারটা ইকুয়াল টু কত? 3500। যদি আমি মান বার করি x এর মান, তাহলে কি হবে? 3500 গুণিত, এটা উল্টে যাবে পরে 20/7, 7 5 7 35 0 0, তাহলে x এর মান কত আসছে? 10,000 টাকা আসছে। এটা হচ্ছে আমাদের 2 দাগেরটার অ্যান্সার। দেখে নাও একবার। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 2 দাগের অ্যান্সার। তারপর 3 দাগেরটা চলো। 3 দাগেরটা কি বলেছে?
তিন দাগেরটা বলেছে এক্স বাস্তব হলে 3 - 20x - 25x² রাশিটির চরম মান নির্ণয় করতে, মানে ম্যাক্সিমাম মানটা আমাদের নির্ণয় করতে বলেছে। তাহলে এখানে লিখে নিচ্ছে কি সমীকরণটা। আচ্ছা, এখানে সমীকরণটা দেওয়া আছে, ধরি দিয়ে একটা লিখে নিচ্ছি। ধরি সমীকরণটি হলো y। তাহলে y সমান কি পাচ্ছি আমরা? তাহলে 3 - 20x - 25x²। ঠিক আছে, তাহলে আমরা সবগুলোকে বাঁ দিকে নিয়ে চলে আসছি। কি আসবে? y - 3, এটা প্লাস আছে মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস আছে প্লাস হয়ে যাবে 20x, আর এটা প্লাস 25x² ইকুয়াল টু কি আসবে? 0। তো এখানে দেখো আমি x² কে সামনে নিয়ে চলে আসছি, ঠিক আছে, আর প্লাস 20x আর কি হয়েছে -3y প্লাস y ইকুয়াল টু 0। এটা আমরা সমীকরণ নিয়ে আসলাম। তাহলে এটাকে যদি আমি 1 নম্বর সমীকরণ ধরে নিই, তাহলে বলতে পারবো কি 1 নম্বর সমীকরণে x চলরাশির সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ ধরা যাক। ঠিক আছে, তাহলে x এর সাপেক্ষে এটাকে কি করবো আমরা? দ্বিঘাত সমীকরণ। তাহলে এটা পরেটা লিখে নিতে হবে আমাদের। 1 নম্বর সমীকরণে x চলরাশি সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ ধরা যাক। তাহলে x কি হলো? x সমান বাস্তব হলে, x এর মানটা যদি বাস্তব হয় তাহলে আমরা কি জানি? নিরূপক ইকুয়াল টু 0 হবে, b² - 4ac ইকুয়াল টু কি হবে? 0 আসবে। তাহলে এখানে মানগুলো আমরা বসিয়ে দেখি তাহলে কি আসছে দেখে নাও। তাহলে বা দিয়ে b² মানে কি? 20, b মানে এই যেটা, তাহলে 20 কি হয়ে যাবে? স্কোয়ার হয়ে যাবে, -4a মানে কি আছে? 25 আছে, আর c মানে এটা গোটাটা হবে, মনে রাখবে। তাহলে c মানে গোটাটা যদি হয় তাহলে কি হবে? -3 প্লাস y, ঠিক আছে, এটা ইকুয়াল টু 0। তাহলে এখানে 400 হয়ে যাচ্ছে, -100 হয়ে যাচ্ছে, ইন্টু -3 প্লাস y ইকুয়াল টু কি আসছে? 0 আসছে। তাহলে আমি এখানে উভয় পক্ষে 100 দিয়ে ভাগ করে পাই, লিখে দিচ্ছি উভয় পক্ষে 100 দিয়ে ভাগ করে। যদি 100 দিয়ে ভাগ করে তাহলে এটা কি 4 থেকে যাচ্ছে, এখানে কি 100 দিয়ে ভাগ করলে এটা 100টা উড়ে যাবে, কি থাকছে? মাইনাস। তাহলে মাইনাস মাইনাসে কি হবে? +3, আর প্লাস মাইনাসে -y ইকুয়াল টু কি আসবে? 0। তাহলে এখানে দেখো 7 - y ইকুয়াল টু 0। তাহলে y এই -y, এটা +7 আছে, পরে গিয়ে -7। তাহলে y এর মানটা কি আসছে? y ইকুয়াল টু 7। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে 4-এর 3 দাগেরটা কমপ্লিট হলো। 4-এর 4 দাগেরটা চলো। 4-এর 4 দাগের অ্যান্সার কি বলেছে দেখো, এখানে বলে দিয়েছে কোশ্চেনটা 1/x + 1/y ভ্যারিসাস 1/x + y হলে দেখাও যে x/y + y/x এর মান ধ্রুবক হবে। ঠিক আছে, তাহলে চলো অঙ্কটা করি। কি দেওয়া আছে? 1/x + 1/y ভ্যারিসাস দেওয়া আছে 1/x + y। তাহলে আমি 1/x + 1/y সমান কে ধরে নিচ্ছি, তাহলে কে উপরে নিচে x + y। এখানে লিখে দেব কে একটি অশূন্য ভেদ ধ্রুবক, এখানে কিন্তু লিখতেই হবে এটা ভেদ ধ্রুবক। ঠিক আছে, তারপর আমি যদি এটা হরগুলি লসাগু করে নিই তাহলে কত হবে? x y, তাহলে এখানে x আছে কি নেই? y, আর এখানে x ইকুয়াল টু কি হবে? k × x + y। আমি যদি কোনাকুনি গুণ করে নিই তাহলে দেখো x + y তার কি হয়ে যাবে? হোল স্কোয়ার ইকুয়াল টু এখানে কি আসবে? k × xy আসছে, তাই তো, k × xy। তাহলে এখানটায় একটা জিনিস দেখো, এটাকে আমি যদি হর a + b হোল স্কোয়ার ফর্মুলা করে নিই, x² + 2ab + b² ইকুয়াল টু k xy।
তাহলে বা দিয়ে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার রেখে দিলাম, এটা আর এটাকে রেখে দিলাম, আর এটাকে উপাশটায় পাঠিয়ে দিচ্ছি। তাহলে কত হয়ে যাবে, কে এক্স ওয়াই, আর এটা প্লাস আছে মাইনাস টু এক্স ওয়াই হয়ে গেল। তাহলে বা দিয়ে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এখানে কমন কি যাবে বলো তো, এক্স ওয়াই কিন্তু কমন যাচ্ছে, এক্স ওয়াই কমন যদি নিয়ে নিই তাহলে কে মাইনাস টু এটা পড়ে থাকছে। তাহলে এখানটায় দেখো, এখানে যদি আমি এক্স স্কোয়ারটাকে এরকম করেছি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটাকে আমি এ পাশটা নিয়ে আসি, তাহলে এক্স ওয়াই নিয়ে চলে আসলাম, ইকুয়াল টু কি আসছে, কে মাইনাস টু। তাহলে এটাকে আমি একটা কি করে ফ্রিকশন পদ্ধতি আলাদা করতে পারবো, কিভাবে, এক্স স্কোয়ার বাই এক্স ওয়াই প্লাস দেওয়া আছে ওয়াই, এখানে ওয়াই স্কোয়ার আছে, ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই ইকুয়াল টু কি আসবে, কে মাইনাস টু। তাহলে এখানে দেখো এক্স আর এক্স কেটে গেল, তাহলে কি পড়ে থাকছে, এক্স বাই ওয়াই প্লাস এখানে ওয়াই আর ওয়াই কাটলে ওয়াই থাকছে উপরে, ওয়াই বাই এক্স ইকুয়াল টু কি আসছে, কে মাইনাস টু। এটা একটা দেখো, এটা একটা গোটা ধ্রুবক পদ, কে মাইনাস টুটা কি হচ্ছে, ধ্রুবক পদ। তাহলে আমরা বলতে পারি অতএব এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স সমান একটা কি হবে, ধ্রুবক চলে আসবে। ঠিক আছে, এটাই আমাদের প্রমাণ করতে বলেছে। অঙ্কটা একটু বড়, দেখে নাও ভালো করে। কি করলাম একবার আর বলে দিই, এটা ভ্যারিসাস তুলে আমরা কে নিলাম, তাহলে এখানে হরগুলি লসাগু করলাম, ঠিক আছে, কোনাকুনি গুণ করলাম, গুণ করার পরে এ প্লাস বি হোল স্কোয়ার অ্যাপ্লাই করলাম, তাহলে এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার রেখে দিলাম, এটাকে উপাশটায় পাঠালাম, পাঠিয়ে এখান থেকে দুটো থেকে শুধু এক্স ওয়াই কমন নিলাম, এক্স ওয়াইটাকে পরের লাইনে বা পাশটায় নিয়ে আসলাম। এখানে ফ্রিকশন পদ্ধতি আলাদা, মানে এক্স স্কোয়ার নিচেও এটা আছে, ওয়াই স্কোয়ার নিচেও এটা আছে, এখানে কাটাকাটি করে এটা পেলাম। তাহলে এটাকে আমরা কি, কে মাইনাস টুটা একটা ধ্রুবক পদ, এটাই দেখালাম। ঠিক আছে, তাহলে 4 দাগের অঙ্কটা আমাদের কমপ্লিট হয়ে গেল। 4 দাগের হয়ে গেল। 4-এর 5 দাগেরটা কি বলেছে, কোন বৃত্তে 8 সেমি দূরবর্তী জ্যায়ের দৈর্ঘ্য 12 সেমি হলে 6 সেমি দূরবর্তী জ্যায়ের দৈর্ঘ্য কত হবে। আচ্ছা, এটা একটা চিত্র অঙ্কন করি তাহলে বুঝতে পারবে। এরকম একটা চিত্র আসবে, ঠিক আছে। তাহলে এখানে একটা বিন্দু, কেন্দ্রবিন্দু হচ্ছে ও ধরে নিলাম, তাহলে এখান থেকে দূরত্ব যাবে, এখান থেকে একটা যাচ্ছে 8 সেমি, তাহলে এটা যে দূরত্ব পাবে, এটা জ্যাটা, এটা দূরত্ব বলে দিয়েছে কত, এটা দূরত্ব তোমাদের জ্যায়ের দৈর্ঘ্য 12 সেমি বলে দিয়েছে, এটা গোটা মানে কি 12 সেমি। তাহলে ধরেছি এ বি, তাহলে এ বি সমান কত, 12 সেমি দেওয়া আছে, ঠিক আছে। আর এখান থেকে একটা যাচ্ছে বিন্দু, এটা বিন্দুটার নাম দিয়েছি পি ধরে নিচ্ছি, ঠিক আছে। তাহলে পি যদি ধরে নিই আমি, তাহলে এটার মান কত হয়ে যাবে, ও পি সমান দেওয়া আছে 8 সেমি দেওয়া আছে, ঠিক আছে। এটা একটা হলো। এবার বলছে 8 সেমি এটা গিয়েছিল, ওটা এটা পেয়ে গেলাম, কিন্তু 6 সেমি যদি যায় এখান থেকে, একটা 6 সেমি, এই যে এই দূর থেকে 6 সেমি গিয়ে এটুকুর মানটা বলেছে কত হবে। 6 সেমি যদি যায় তাহলে এই যে এটা দৈর্ঘ্য যেটা আছে, এটার নাম সি আর এটা ডি দিয়ে দিচ্ছে, সি আর ডি। তাহলে এই যে সিডি দৈর্ঘ্য কত হবে, আমি কেন্দ্রবিন্দু থেকে 8 সেমি গিয়ে এ বি এর মান পাচ্ছি কত, 12 সেমি। তো বলছে ও থেকে এখানে একটা বিন্দু কিউ বিন্দু পর্যন্ত যাব, তখন এই সিডি এটা জায়গাটার দৈর্ঘ্য কত হবে সেটা আমাদের বার করতে হবে। এটা করার জন্য এখান থেকে এটা একটা যুক্ত করতে হবে আর এখান থেকে একটা যুক্ত করতে হবে, ঠিক আছে। তাহলে আমাদের ব্যাসার্ধটা বার করতে হবে। তাহলে এটার মান জানি আমরা 8 আর এটার মান কত জানি 12, তাই তো, 8 আর 12। তাহলে এর আমরা অতিভুজটা কিভাবে বার করব, তাহলে অতিভুজ সমান কি আসবে, অতিভুজ সমান আমাদের কি আসছে, তাহলে এরকম করে নিচ্ছি। আচ্ছা, এখানে যদি এ বি সমান কি আসছে 12 হয়, তাহলে পি কিউ সমান পি বি সমান কি আসবে, অতএব পি বি সমান, অতএব পি বি সমান 12/2 সমান কত, 6 সেমি হয়ে যাচ্ছে। এবার এটার মান পেয়ে গেলাম 6 আর এটা 8, তাহলে এখান থেকে আমরা বার করে নিই, তাহলে কত হয়ে যাচ্ছে, আমরা ও বি সমান, ও বি আর কে সমান ও ডিটা সমান হবে, ঠিক আছে। এটা সমান কি আসবে, রুট ওভার কি চলে আসছে, এটা 8 এর স্কোয়ার প্লাস 6 এর স্কোয়ার, তাহলে 8 এর স্কোয়ার মানে কত 64 আর যোগ 36 সমান কত হবে, রুট ওভার 100 সমান 10। তাহলে এটার মান আমরা 10 পেয়ে গেলাম। এবার আমরা কি করব, ত্রিভুজ ও কিউ ডি এর ক্ষেত্রে, এর
কিউ আর ডি, এই যে কিউ আর ডি এর মানটা বার করতে, তাহলে আমরা এটা তো মান জানি আর এটার মান জানি 6 সেমি আর এটা 10, তাহলে এই দুটো থেকে আমি এটার মানটা বার করতে পারবো। কিউ ডি সমান কি হবে, রুট ওভার অতিভুজ স্কোয়ার কি 10 এর স্কোয়ার মাইনাস, আর এটা কি হবে, লম্বটা কত দেওয়া আছে 6 সেমি, 6 এর স্কোয়ার, তাহলে কত আসবে রুট ওভার 100 মাইনাস 36, কত আসবে 64 চলে আসছে, তাহলে কত 8 সেমি এটা চলে আসছে কিউডি। কিন্তু আমাদের কিউডি অ্যান্সার চাইনি, গোটা সিডি এর অ্যান্সার চেয়েছে, তাহলে সিডি সমান কি হবে 8 গুণিত 2 সমান 16 সেমি, এটা হচ্ছে আমাদের অ্যান্সার আসছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 4 এর 5 দাগের অঙ্ক। আশা করছি বুঝতে পেরেছো। তারপরে চলো 6 দাগেরটা কি বলেছে। 6 দাগেরটা কি বলেছে, 6 দাগেরটা বলেছে প্রদত্ত চিত্রে কোণ এ সিবি এবং বিএডি এবং এখানে মান দেওয়া আছে এসি এর মান 8 সেমি যদি হয়, এসি যদি 8 সেমি হয়, এ বি 16 সেমি, এ বি 16 সেমি হবে। আর বলে দিয়েছে তাহলে এ ডিটা যদি বিসি এর উপরে লম্ব হয় তাহলে বিডি এর গোটাটার মান কত চেয়েছে। আচ্ছা, চিত্রটা আগে এঁকে নিই, তাহলে অঙ্কটা সুবিধা হবে করতে। এরকম একটা চিত্র দেওয়া আছে, এটা এ বি, এটা সি, এটা হচ্ছে ডি, এটা 8 সেমি বলে দিয়েছে আর এটা 16 সেমি বলে দিয়েছে। তাহলে এখানে দেখো এটা যদি লম্ব হয় তাহলে এগুলো তো কি 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, তাই না, 90 ডিগ্রি তো কোণ উৎপন্ন করছে, তাহলে এখানে আমরা লিখতে পারবো কোণ বি এ সি সমান কি বি এ সি, এটা সমান কত হবে 90 হবে। কেন হবে সেটাও বলে দিচ্ছি। দেখো এটা একটা ত্রিভুজ যদি হয় 90, তাহলে এটা 45 এটা 45, আর এটা যদি 90 হয় এটা 45 এটা 45, তাহলে 45 আর 45 কত হয়েছে 90 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে যদি 90 হয় তাহলে এখানে আমরা কি করতে পারবো বি সি স্কোয়ার, তাহলে এটা আর এটা 90 যদি হয় তাহলে সমকোণ ত্রিভুজ, তাহলে এটা কি অতিভুজ হয়ে যাচ্ছে, অতিভুজ সমান কি হয়ে যাবে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। ঠিক আছে, তাহলে বিসি স্কোয়ার সমান কি হয়ে যাবে এ বি স্কোয়ার প্লাস এ সি এর স্কোয়ার। তাহলে পরের লাইনটা এরকম আসবে বিসি স্কোয়ার সমান এ বি মানে কত 16 এর স্কোয়ার প্লাস এসি মানে 8 এর স্কোয়ার, তাহলে বিসি সমান কি আসবে রুট ওভার 16 মানে কত 256 প্লাস 64, তাহলে বা দিয়ে কত আসছে 320। তোমরা 320 দেখবে মান বার করবে 8√5 আসবে, কিন্তু এটা হচ্ছে আমাদের বিসি এর মান বেরোলো, বিসি এর মান বেরোলো এতটা। আমাদের কি বিডি এর মান চেয়েছে, এই যে এটুকুর মানটা চেয়েছে, কার বিডি, এটুকুর মান চেয়েছে। কিভাবে বার করব, দুটো কিন্তু সদৃশ্য ত্রিভুজ, তাহলে থ্যালাসের উপাদান অনুসারে আমরা কি করতে পারবো, সদৃশ্য যেহেতু থাকে তাহলে ত্রিভুজ এ বি ডি, এটা গোটা একটা এ বি ডি ও ত্রিভুজ এ বি সি গোটাটা যদি সদৃশ হয় তাহলে কি হবে, থ্যালাসের উপপাদ্য অনুসারে কি হয়ে যাবে বি সি বাই কি হয়ে যাবে এ বি ইকুয়াল টু কি আসবে এ বি বাই বি ডি হয়ে যাবে। দেখো বি সি বাই কি হয়ে যাচ্ছে এ বি, আর এরপরটা কি আসবে এ বি ইকুয়াল টু কি হয়ে যাবে বিডি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সদৃশ্য ত্রিভুজে এটা একটা সূত্র আছে। তাহলে বিসি এর মান কত পেয়েছি আমরা বলতো 8√5 বাই এখানে মানটা আমরা জানি 16, এটা মান জানি, তাহলে এই পাশটা কি আসছে 16 বাই বিডি এর মান জানি না, বিডি মান বার করব। কোনাকুনি যদি আমরা গুণ করতে যাই তাহলে কত হয়ে যাবে 8√5 ইন্টু বিডি, আর এরপরে 16 গুণিত 16 আসছে, তাই তো। তাহলে বা দিয়ে বিডি সমান কি হবে 16 গুণিত 16 ডিভাইডেড কত 8√5, তাহলে 8 দুনা 16, তাহলে 16 দুনা কত হয়ে যাচ্ছে 32 আর নিচে কত √5 আসছে, তাই না। 32√5 যদি হয় √5, তাহলে করণী নিরসন করে নেব, তাহলে √5 32 বসে গেল, উপরে √5 দিয়ে গুণ, নিচে √5 গুণিত √5, তাহলে কত আসছে 32√5 বাই 5। যদি আমি কাটাকাটি করতে যাই তাহলে এখানে কাটাকাটিও করা হবে, কত আসছে কাটাকাটি যদি করি তাহলে চলে আসবে আমাদের
আচ্ছা এইভাবে থাক, 32 আছে না এখানে, 35 দিচ্ছে, 32/32 √5/5, এটাই অ্যান্সার আমাদের। ঠিক আছে, এটাই অ্যান্সার, 6 দাগের অ্যান্সার 32 √5/5। তাহলে 6 দাগেরটা হলো। 7 দাগের কি বলেছে? চলো 7 দাগেরটা এখানটায় হবে, এখানটায় হয়ে যাবে 7 দাগেরটা। 7 দাগেরটা বলেছে sin 6θ প্লাস cos 6θ প্লাস 3 sin স্কোয়ার থিটা cos স্কোয়ার থিটার মান কত? আচ্ছা অঙ্কটাকে টুকে নি তাহলে বুঝবে। sin কি দেওয়া আছে? sin 6θ প্লাস cos 6θ প্লাস 3 sin স্কোয়ার থিটা আর cos স্কোয়ার থিটা। ঠিক আছে, তাহলে এটাকে আমরা ভাঙতে পারবো কিভাবে? sin স্কোয়ার থিটা তার কিউব প্লাস cos স্কোয়ার থিটা তার কিউব প্লাস 3 sin স্কোয়ার থিটা আর cos স্কোয়ার থিটা। এর সঙ্গে যদি আমি 1 গুণ করি কোনো যায় আসে না। 1 মানে কি? sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা। তাহলে sin স্কোয়ার প্লাস cos স্কোয়ার মান কি? 1। তাহলে এর সঙ্গে যদি 1 গুণ করি কোনো মান চেঞ্জ হবে না। তো এটা একটা ফর্মুলা আসছে, কিসের ফর্মুলা? a প্লাস b হোল কিউবের। তাহলে a মানে কি? sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা তার কিউব, তাই তো? তাহলে এটার মান কত? 1। 1 এর কিউব সমান কত হয়ে যাবে? 1 অ্যান্সার। ঠিক আছে, অ্যান্সার কত আসছে? 1 অ্যান্সার আসছে আমাদের। 7 দাগেরটা হয়ে গেল। 8 দাগের কি বলেছে? 4 এর 8। তাহলে 8 দাগের অঙ্ক কি বলেছে দেখে নাও। 8 দাগেরটা বলেছে এ বি সি ডি ই এর গড় এম হলে এ প্লাস কে, বি প্লাস কে, সি প্লাস কে, ডি প্লাস কে, ই প্লাস কে এর গড় এম ও কে এর আকারে প্রকাশ করতে বলেছে। আচ্ছা তাহলে এদের গড় এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই, তাহলে গড়ের সংখ্যা 1 2 3 4 5, তা ডিভাইডেড 5 এর গড় বলে দিয়েছে এম, তাই তো? তাহলে এখানে একটা লাইন এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই ইকুয়াল টু কি আসবে? 5m, এটুকু করে রাখছে। ঠিক আছে, তো 5m করে রাখলাম। আর একটা কি দেওয়া আছে দেখো, তোমাদের দেওয়া আছে এ প্লাস কে প্লাস বি প্লাস কে প্লাস সি প্লাস কে প্লাস ডি প্লাস কে প্লাস ই প্লাস কে। ঠিক আছে, এটার আমাদের কার আকারে এম আর কি আকারে সাজাতে বলেছে। তাহলে কটা সংখ্যা? 5টা সংখ্যা, তার জন্য 5 দিয়ে ডিভাইড করে দিলাম। তাহলে এখান থেকে দেখো আমি এ বি গুলোকে একদিকে করে নিচ্ছি, তাহলে কত আসবে? এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই, আর কি থাকছে? 5k থাকছে। তাহলে প্লাস 5k বাই কি করে দিলাম এখানে 5। তাহলে ফ্রিকশন পদ্ধতিতে আলাদা করে এটা নিচে এটা হবে, এটা নিচে একবার এটা হবে। তাহলে এটার নিচে যদি করতে যাই তাহলে দেখো এটা নিচে যদি করতে যাই তাহলে কি আসবে? এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই ডিভাইডেড কত? 5 আর প্লাস 5k বাই 5। এখানে একটা জিনিস লক্ষ্য করো, এটির গড় আমাদের দেওয়া আছে কত? 5m দেওয়া আছে। তাহলে এটা দেওয়া আছে 5m বাই 5 প্লাস 5k বাই 5। তাহলে 5 কেটে গেল, এখানে 5 কেটে গেল, তাহলে 5m প্লাস কি হয়ে গেল? k। এটাই আমাদের অ্যান্সার হবে। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। দেখে নাও ভালো করে। আট দাগেরটা হয়ে গেল। 9 দাগেরটা কি বলেছে চলো। আচ্ছা 9 দাগেরটা কি বলেছে? 9 দাগেরটা বলে দিয়েছে একটি ত্রিভুজের একটি কোণ 55 ডিগ্রি এবং দ্বিতীয় কোণটি π/12 হলে তৃতীয় কোণের বৃত্তমান কত? আচ্ছা তাহলে একটা কোণ আমি লিখে দিচ্ছি, ত্রিভুজের একটি কোণ কত ডিগ্রি হবে? 55 ডিগ্রি দেওয়া আছে। তাহলে ত্রিভুজটির দ্বিতীয় কোণ সমান বার করব। তাহলে দ্বিতীয় কোণ সমান কত হয়ে যাবে? π/12 দেওয়া আছে। তাহলে একে যদি আমি ষষ্ঠিক মান নিয়ে যাই, তো পায়ের মান 80 বসিয়ে দেবো বাই 12। তাহলে কাটাকাটি করলে 12 একে 12 আর
5 12 60, তাহলে কত হচ্ছে 15 ডিগ্রি বের হয়। তাহলে ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কত 180, তাহলে 180 থেকে দুটো বাদ দিলে হয়ে যাবে। অতএব তৃতীয় কোণ সমান কত হবে 180 ডিগ্রি মাইনাস কি হয়ে যাবে 55 ডিগ্রি প্লাস 15 ডিগ্রি, তাহলে কত হয়ে যাবে 180 বিয়োগ এখানে 70 হয়ে যাচ্ছে, তাহলে 110 ডিগ্রি। আমরা এটা কি ষষ্ঠিক মান পেলাম, কিন্তু তৃতীয় কোণটির বৃত্তীয় মান বার করতে বলেছে। অর্থাৎ তৃতীয় কোণটির বৃত্তীয় মান কত হবে, বৃত্তীয় মান 110 গুণিত পাই বাই 180 দিয়ে গুণ, তাহলে 0 0, তাহলে কত থাকছে 11 পাই বাই 18। এটা হচ্ছে আমাদের 9 দাগের অ্যান্সার। ঠিক আছে, এটা হচ্ছে 9 দাগের অ্যান্সার। তারপর 10 দাগেরটা কি বলেছে, 10 দাগেরটা কি বলেছে দেখো, 10 দাগেরটা বলে দিয়েছে 6 সেমি বাহু বিশিষ্ট ঘনাকৃতি বক্সে সর্ববৃহৎ যে গোলকটি রাখা যাবে তার ঘনফল নির্ণয় করতে বলেছে। আচ্ছা, আমরা আগে চিত্রটা অঙ্কন করে নিই। এরকম একটা ঘনক আছে, এরকম একটা ঘনক আছে, ঠিক আছে, এর মধ্যে একটা এরকম একটা গোলক হবে, তাহলে ঘনকের ধারে দৈর্ঘ্য আর গোলকের ব্যাসটা কি হবে সমান হবে না, তাহলে ব্যাসটা কার সঙ্গে হবে, বাহুর সঙ্গে সমান হবে ঘনকের। তাহলে গোলকের ব্যাস সমান কত হচ্ছে, গোলকের ব্যাস সমান 6 সেমি যদি হয়, তাহলে গোলকের ব্যাসার্ধ কত হবে 6/2 সমান কত হয়ে যাবে 3 সেমি হয়ে যাচ্ছে। এটা আমাদের বই দেওয়া আছে, দেখো 6 সেমি বাহু বিশিষ্ট ঘনাকৃতি বাক্সে, তাহলে গোলক যদি এটা হয়ে যায়, ব্যাসটা যদি ধার সংখ্যা 6 সেমি, কিন্তু ধারের দৈর্ঘ্য আর ব্যাসটা কি হবে ধারের সমান হবে, তার জন্য গোলকের ব্যাস 6 সেমি, ব্যাসার্ধ 3 সেমি। এবার আয়তনে আমরা গোলকের আয়তন, তাহলে গোলকের আয়তন কত হয়ে যাবে, গোলকের আয়তন 4/3 পাই আর কিউব, তাহলে 4/3 বসে গেল, পাই বসে গেল, আর কিউব মানে কি 3 এর কিউব হয়ে যাবে, তাহলে 4/3 পাই 3 এর কিউব মানে কত 27, 3 9 27, তাহলে 36 পাই। এটা হচ্ছে ঘন সেমি। তাহলে এটা হচ্ছে আমাদের 10 দাগের অঙ্কটা কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, এটা হচ্ছে 10 দাগের অঙ্ক। তারপর কি বলেছে 11 দাগের অঙ্কটা, চলো 11 দাগের অঙ্কটা চলো 4/11। তাহলে 11 দাগের অঙ্কতে কি বলেছে দেখো, 11 দাগের অঙ্ক বলেছে একটি সমকোণী চৌপলের মাত্রাগুলির সমষ্টি 8 সেমি এবং সমতলের ক্ষেত্রফল 28 বর্গ সেমি হলে উহার কর্ণের দৈর্ঘ্য কত। তাহলে কিভাবে বার করবো উহার কর্ণের দৈর্ঘ্য, উহার কর্ণের দৈর্ঘ্যটা কিভাবে বার করব, তাহলে দেখো লিখে দেব, ধরি দৈর্ঘ্য x আর মাত্রা মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, তাহলে প্রস্থ ধরে নিলাম y আর উচ্চতা ধরে নিচ্ছি, উচ্চতা z ধরে নিলাম, x y আর z। ঠিক আছে, তাহলে এদের পরিসীমা যদি করি x y প্লাস z সমান কত হয়ে যাবে 8, বলে দিয়েছে তো এটা 8 সেমি মাত্রাগুলির সমষ্টি, তাহলে এটা পেয়ে গেলাম। এবার কি করব আমরা, এটা যেহেতু পেয়ে গেলাম, তাহলে একটা আর জিনিস আমাদের বলে দিয়েছে কি সমগ্র তলের ক্ষেত্রফল 28 সেমি। সমগ্র তলের ক্ষেত্রফল মানে কি, সমগ্র তলের ক্ষেত্রফল যদি আমি বার করি, সমগ্র চৌপলের লিখে দিচ্ছি, সমকোণী চৌপলের সমগ্র তলের ক্ষেত্রফল, তাহলে কি হবে 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ যোগ প্রস্থ ইন্টু উচ্চতা আর দৈর্ঘ্য ইন্টু উচ্চতা হবে, তাহলে জেড আর এক্স এটা হচ্ছে, এটা সমান কি দেওয়া আছে আমাদের 28 কিন্তু দেওয়া আছে। এটা হচ্ছে সমকোণ চৌবলের মানে সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা, 2 ইন্টু দৈর্ঘ্য গুণিত প্রস্থ প্লাস প্রস্থ গুণিত উচ্চতা প্লাস দৈর্ঘ্য গুণিত উচ্চতা, তাহলে এটা সমান 28 দেওয়া আছে। এবার দেখো এখানে উভয় পক্ষে আমরা যদি বর্গ করে নিই তাহলে কি আসবে,
এক্স প্লাস ওয়াই প্লাস জেড তার হোল স্কোয়ার ইকুয়াল টু 8 এর স্কোয়ার। তাহলে বর্গ করে নিলাম, উভয় পক্ষে বর্গ করে পাই। তাহলে এটা যদি বর্গ করি তাহলে এটার ফর্মুলা কি আসছে, তাহলে এটা ফর্মুলা আসছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স, ঠিক আছে, ইকুয়াল টু কি হবে 8 8 64। তাহলে এটার মান কি দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, আর এটা গোটাটার মান আমাদের কত জানা আছে 28 জানা আছে। তাহলে প্লাস কি হয়ে যাবে 28 হয়ে যাবে ইকুয়াল টু 64, ঠিক আছে। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার সমান কি হয়ে যাবে 64 মাইনাস 28, তাহলে কত হয়ে যাবে 36 হয়ে যাচ্ছে। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার সমান কত হয়ে যাবে 36 হয়ে যাচ্ছে। তাহলে কর্ণের ফর্মুলা কি জানি আমরা, কর্ণ সমান আমরা কি জানি কি উভয় পক্ষে আমরা এখন বর্গ করে নিচ্ছি, বর্গমূল করে নিচ্ছি। তাহলে উভয় পক্ষে যদি বর্গমূল করি তাহলে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার সমান কি হবে রুট ওভার 36। তাহলে কত আসছে 6 আসছে। তাহলে কর্ণ, এটা কর্ণের ফর্মুলা, ঠিক আছে। তাহলে কর্ণ সমান হয়ে যাবে আমাদের 6, সেম। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এটা হচ্ছে কর্ণের একটা ফর্মুলা কি রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার, ঠিক আছে। এটা হচ্ছে কর্ণের ফর্মুলা, কর্ণের সূত্র। তাহলে এটা হয়ে গেল 11 দাগেরটা। 12 দাগেরটা কি বলেছে, 12 দাগেরটা বলেছে 4-এর 12 দাগেরটা একটা চিত্র দেওয়া আছে। বলে পাশে চিত্রে কোন বৃত্তে এ বি এসি এবং পি কিউ তিনটি স্পর্শক, যেখানে এ বি 6 সেমি, ত্রিভুজ এ পি কিউ, এই যে ত্রিভুজ এ পি কিউ এটার পরিসীমা আছে, মানে তিনটা যোগফল চেয়েছে, ঠিক আছে। কিভাবে বার করবো দেখো, আগে চিত্রটা এঁকে নি তাহলে বুঝতে পারবে। এরকম একটা বৃত্ত আছে আর এরকম একটা স্পর্শক গেছে, ঠিক আছে, আর এখান থেকে একটা স্পর্শক গেছে এখানে যুক্ত হয়েছে ধরো। তো এখান থেকে এটার নাম দিয়েছে এ, আর এটার নাম বি, আর এটা সি, আর এখান থেকে একটা ছেদ করে এসছে এটার নাম দিয়েছে পি আর কিউ। তাহলে এটা পি যদি হয় আর এটা কি হয়ে যাবে কিউ হয়ে যাবে, পি আর কিউ। আর এটার নাম দিয়ে দিয়েছে এই যে ছেদ করছে এখানে আর নাম দিয়ে দিয়েছে। তাহলে কি করব আমরা এখানে এ বি সমান এসি, এ বিটা আর এসিটা কি সমান সমান কত হয়ে যাচ্ছে 6 সেমি দেওয়া আছে, 6 সেমি লিখে দিলাম। এবার আমাদের তিনটার কিন্তু মান চেয়েছে, কিসের পরিসীমা, মানে কি এটা 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 তিনটা যোগফল। তাহলে এখানে দেখো বিপি সমান, বিপি মানে কোনটা, বিপি সমান কি আসবে আর কিউ আসবে, বিপি সমান আর কিউ, এখানে মনে রাখবে আর পি, এই যে এটা মানটা সমান আসবে, বিপি সমান আর পি বা পি আর যা লিখো আর পি। আর একটা কি আসবে এরপরে সি কিউ সমান কিউ আর আসবে, তাহলে সি কিউ সমান আর কিউ, এটা সমান এটা, এটা সমান এটা, এ দুটো কিন্তু সমান আসবে। তাহলে গোটাটা পি কিউ সমান কি আসছে, পি কিউ সমান আসছে পি আর প্লাস আর কিউ। গোটা পি কিউ সমান কি এটা আর এটার যোগফল দেখো পি আর প্লাস আর কিউ। তাহলে এখান থেকে একটা জিনিস লক্ষ্য করো, পি আর এর জায়গাতে আমি কি লিখতে পারবো বিপি লিখতে পারবো, আর প্লাস আর কিউ জায়গাতে কি লিখতে পারবো সি কিউ লিখতে পারবো, ঠিক আছে। তাহলে এবার আমাদের তিনটা যোগফল কিভাবে বার করবো, এ পি প্লাস পি কিউ প্লাস এ কিউ, তাই তো। এ তিনটা এটা 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 তিনটা সমষ্টি মানে পরিসীমা। তাহলে এপি বসে গেল, এপির জায়গাতে এপি বসে গেল, প্লাস পি কিউ সমান আমরা কি পেলাম বিপি প্লাস কিউ সি কিউ প্লাস এ কিউটা বসে গেল। তাহলে এপি মানে কি, এখানে আমরা যদি আলাদাভাবে লিখতে যাই তাহলে এপি প্লাস বিপি, আর এপারে একটা করে দেব কি আছে এ কিউ প্লাস সি কিউ। তাহলে এটার মান দেওয়া আছে আমাদের, দেখো এটা গোটা সমান কি এ বি দেওয়া আছে, এ বি, এ বি দেখো এটা গোটা এ বি আসছে না, এ পি আর বিপি। তাহলে এটা গোটাটা কি 6 পেয়ে যাবো,
এ বি, আর এটাকে সি এ কিউ আর সি কিউ, এটা গোটার মান কত দেওয়া আছে এটাও পেয়ে যাবো এ সি। তাহলে 6 + 6 সমান কত হয়ে যাবে 12 সেমি। এটা হচ্ছে অ্যান্সার আমাদের। অঙ্কটা একটু ভালো বুঝে নাও অঙ্কটা। যেহেতু আমরা জানি এ বি আর এ সি সমান, তাহলে 6 সেমি দিয়ে দিলাম, এটা ঠিক আছে। বিপি আর আর পি এ দুটো কিন্তু সমান হবে পরস্পর। সেম এপারটাও কি হবে, সি কিউ আর কিউটা কি হবে সমান হবে, ঠিক আছে। তাহলে পি কিউ সমান কি পাবো, পি আর প্লাস পি আর প্লাস আর কিউ বা কিউ আর যা লিখো। তাহলে এটা পি আর সমান আমরা কি জানি, বিপি বসিয়ে দিলাম। আর কিউ সমান কি জানি, সি কিউ, তাহলে সি কিউ বসালাম। এবার আমরা তিনটা সমষ্টি মানে পরিসীমা মানে এটা যোগফল, এপি যোগ পি কিউ যোগ এ কিউ। তাহলে এপি বসে গেল, কিন্তু পি কিউ এর মানটা আমরা বার করেছি কত, বিপি যোগ সি কিউ। তাহলে বিপি যোগ সি কিউ প্লাস এ কিউ বসে গেল। এপি এর সঙ্গে এটাকে একবার যোগ করলাম, আর এ কিউ এর সঙ্গে এটাকে একবার যোগ করলাম। তাহলে এটা গোটা একটা মান পেয়ে যাচ্ছি, এ বি পেয়ে যাচ্ছি, এ বি লিখে দিলাম। আর এই দুটোকে যোগ করলে এ সি পাবো। তাহলে এটার মান বসালে 12 সেমি, ঠিক আছে। আশা করছি বুঝতে পেরেছো।